এনসিপির মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘিরে সংগঠিত অন্তত 4 হত্যাকাণ্ডের দায় কার, সে প্রশ্ন জোরালো হয়ে উঠেছে। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ছবিতে সেনা সদস্যদের প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করতে দেখা গেছে। পুলিশেরও গুলি করার ছবি এবং ভিডিও প্রকাশ করা হয়েছে। তবে কোনো পক্ষই ওই নিহত 4জন তাদের গুলিতে নিহত হয়েছেন বলে স্বীকার করছে না। পুলিশ প্রধান দাবি করেছেন কোনো মারণাস্ত্র ব্যবহার করা হয়নি। আবার সেনাবাহিনী বল প্রয়োগের কথা জানিয়েছে, কিন্তু ওই 4জন নিহত হওয়ার দায় নিয়ে কোনো তথ্য দেয়নি। মারণাস্ত্র ব্যবহার ও অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ করেছেন মানবাধিকার কর্মীরা। উল্টো ময়নাতদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে 4জনের মরদেহ। আন্তর্জাতিক পর্যায়ে বিষয়টি নিয়ে চলছে তোলপাড়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বড় করে প্রকাশ হয়েছে বেসামরিক মানুষের উপর আইন শৃঙ্খলা বাহিনীগুলোর নির্বিচারে গুলি করার সংবাদ। সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে জাতিসংঘ মহাসচিবকে চিঠি দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক একটি সংগঠন। প্রশ্ন উঠেছে, পোষ্য পার্টিকে সহায়তা করতে গিয়ে ইউনূসের সরকার কি সেনাবাহিনীকে বিপদে ফেলছে? গত জুলাই আগস্টে মানুষের উপর গুলি না করার সিদ্ধান্তে যে সেনাবাহিনী অটল ছিল, 1 বছরের মধ্যে সেই বাহিনীকে গুলি করার নির্দেশ দিল কে? 1 বছরের মধ্যে আবার একটি রক্তাক্ত জুলাই দেশের রাজনীতিতে কোন নতুন বন্দোবস্ত হাজির করলো? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। সরকারি প্রটোকলের মধ্যে কর্মসূচি পালন করতে গিয়ে এনসিপির আস্ফালনের বলি হলো 4টি প্রাণ। আহত হয়েছেন অসংখ্য মানুষ। যুদ্ধের অস্ত্র নিয়ে বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর চড়া হওয়ার দৃশ্য ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক অঙ্গনে। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসনামলে সেনাবাহিনী নজিরবিহীনভাবে সরাসরি গুলি চালিয়েছে বিক্ষোভরতদের লক্ষ্য করে। আর সেই দৃশ্য রাজধানীর কন্ট্রোল রুম থেকে জুসের গ্লাসে চুমুক দিতে দিতে উপভোগ করেছেন সরকার অন্তত 2 উপদেষ্টা। গর্বিত ভঙ্গিতে সেই ছবি আবার ফেসবুকে পোস্ট করেছেন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রশ্ন হলো, গোপালগঞ্জে এনসিপি শোডাউন সফল করতে সরকার কেন এত শক্তি প্রয়োগের পথে গেল? যারা রাজনৈতিক বিক্ষোভে প্রাণঘাতী অস্ত্র প্রয়োগের বিরুদ্ধে মাসের পর মাস বহু কথা শুনিয়েছেন, তারাই কেন এখন সরাসরি গুলিবর্ষণের ঘটনা উদযাপন করছেন? এভাবে গুলি ছুড়ে দেশে বিদেশে সেনাবাহিনীকে চরম বিতর্কিত করার পথে কারা ঠেলে দিল? হাসপাতাল সূত্রের বরাত দিয়ে দৈনিক সমকাল বলছে, নিহতদের শরীরে গুলির চিহ্ন পাওয়া গেছে। বিদেশি সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষে 4জন প্রাণ হারিয়েছেন। সংবাদ সংস্থা এপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ইউনূস প্রশাসনের আমলে একটি বড় উদ্বেগের বিষয় দেশটির মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। গত বছর জুলাই অভ্যুত্থানের সময় সেনাবাহিনী নামলেও তাদের গুলি চালানোর বিষয়ে হুঁশিয়ার করা হয়েছিল বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ক কয়েক মাস আগেই প্রকাশ করে দিয়েছিলেন। জাতিসংঘ শান্তি মিশন থেকে বাদ দেওয়ার হুমকি দেখানো হয়েছিল তখন সেনাবাহিনীকে। এমনকি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজেই আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সিভিলিয়ানদের উপর গুলি চালানোর কালচার বাংলাদেশ সেনাবাহিনীর নেই। জুলাই আন্দোলনে গুলি করার নির্দেশদাতার অভিযোগের বিচার এরই মধ্যে শুরু হয়ে গেছে। তাহলে গোপালগঞ্জের হত্যাকাণ্ডের ঘটনায় নির্দেশদাতার বিচার কি হবে না? সে নির্দেশদাতা কে? প্রধান উপদেষ্টা নাকি স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি জুস পানরত আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সদস্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া? স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য গোয়েন্দা ব্যর্থতার কথা বলেছেন, তবে আসিফ মাহমুদ প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার যুদ্ধে মোটামুটি সফল বলেই দাবি করেছেন। ঘটনার প্রায় একদিন পর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে দাবি করা হয়েছে, সহিংসতার সময় আত্মরক্ষার জন্য তারা বল প্রয়োগ করতে বাধ্য হয়েছিল। তবে সেই বল প্রয়োগ কি ধরনের সেটির কোনো ব্যাখ্যা সংস্থাটির পক্ষ থেকে দেওয়া হয়নি। বিশেষ করে সেনাবাহিনী আদৌ কোনো গুলি চালিয়েছিল কি না সেটির কোনো উল্লেখ নেই বিবৃতিতে। দর্শক, সেনাবাহিনীর বিবৃতিতে এনসিপির কথা উল্লেখ করা হয়নি, বলা হয়েছে একটি রাজনৈতিক দলের জুলাই পদযাত্রা। অথচ আমরা দেখলাম 15ই জুলাই থেকে এনসিপি নিজেই বলছে এই কর্মসূচি ছিল মার্চ টু গোপালগঞ্জ।
বিবৃতিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে জননিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। দর্শক, মানুষের উপর প্রাণঘাতী অস্ত্র চালানোই কি পেশাদারিত্ব আর ধৈর্যের পরিচয়? সেনাবাহিনীর পুরো বিবৃতিতে 4 জন মানুষ কেন মারা গেল, কিভাবে মারা গেল, আদৌ মারা গেল কিনা তার কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না, যেমনটা মৃত্যুর খবর চেপে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের দপ্তর। 16 জুলাই ঘটনার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়েছে, বুধবার গোপালগঞ্জে সংঘটিত সহিংসতা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, যদিও বিবৃতিতে নিরাপত্তা বাহিনী গুলিতে মারা যাওয়ার বিষয়ে একটি শব্দ উচ্চারণ করা হয়নি। দুঃখ প্রকাশ করা তো দূরের কথা। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি তাদের বিপ্লবী আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার পরিকল্পনা করছিল। তাদের সভা করতে বাধা দেওয়া হয়েছে। এর ফলে এনসিপি নেতাকর্মীদের মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে এবং তা অত্যন্ত লজ্জাজনক। দর্শক, খেয়াল করে দেখুন, সরকারি কিংস পার্টি বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পদযাত্রা উত্তরাঞ্চল ঘুরে দক্ষিণাঞ্চলে গিয়ে ঠেকেছিল 16তম দিনে। বরিশাল হয়ে এই পদযাত্রা গোপালগঞ্জে পৌঁছার আগে 15 জুলাই রাতেই এনসিপির ফেসবুক পাতায় ঘোষণা দেওয়া হয়, 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ #এনসিপি। 15 জুলাই রাত থেকেই এনসিপি নেতারা টুঙ্গিপাড়ায় থাকা বঙ্গবন্ধুর সমাধিসৌধ উপড়ে ফেলার উস্কানি দিতে থাকে ফেসবুকে, যেভাবে ফেব্রুয়ারিতে সোশ্যাল মিডিয়ায় উস্কানি দিয়ে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি ভেঙে ফেলা হয়েছিল। সেই সঙ্গে চলে মুজিববাদের কবর রচনার বোলচাল। অথচ সেই এনসিপির জন্য মানবাধিকারের দরদ উতলে উঠল শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দপ্তরের। কিন্তু 4 জন মানুষ খুন হলো, তাদের জন্য একটি লাইনও লেখা হলো না বিবৃতিতে। এনসিপির জন্য ডক্টর ইউনূসের যতটা দরদ, ঠিক ততটাই অস্বীকার করা হলো যে মানুষগুলো খুন হলো তাদের অস্তিত্ব। সাংবাদিক জুলকারনাইন সায়ের ডক্টর ইউনূসকে প্রশ্ন করেছেন, প্রধান উপদেষ্টা, আপনাকে অবশ্যই একটি বিষয় পরিষ্কার করে দিতে হবে, আপনি কি তরুণ নাগরিকদের কারোর শেষ বিশ্রামের স্থান ভাঙতে এবং পুড়িয়ে ফেলতে সমর্থন করেন? আর সেই ব্যক্তিটি আসলে সেই নির্দিষ্ট এলাকা গোপালগঞ্জের মানুষের কাছে অত্যন্ত প্রিয়। শেখ মুজিবুর রহমান যে বাংলাদেশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ ছিলেন তা অস্বীকার করার উপায় নেই। দর্শক, বাংলাদেশ সেনাবাহিনীকে একটি বিষয়ে ধন্যবাদ দেওয়া উচিত, সেটি হলো 16 জুলাই এপিসি যুগে এনসিপি নেতাদের উদ্ধার করেছেন। গত জুলাইয়ের জৌলুস এরই মধ্যে হারিয়ে ফেলেছে দলটির নেতারা। গোপালগঞ্জকে আশ্রয় করে আবার সারা দেশে জোশ আনতে চাইছিলেন, কিন্তু সেখানে গিয়ে যখন অবস্থা বেগতিক হয়ে গিয়েছিল তখন সেনাবাহিনী হলো উদ্ধারকর্তা। বিশেষ করে দলটি সেই নেতাদের উদ্ধার করেছেন যারা সেনাবাহিনী ও সেনাপ্রধানের মুন্ডুপাত করতেন হররোজ। সেনাবাহিনীর সাজোয়াজানের ভেতরে তাদের ঢোকার দৃশ্যটি আলোচনার খোরাক জুগিয়েছে অনেকের মনে। এই পদযাত্রায় 2 দিন আগে পটুয়াখালী সমাবেশে নাহিদ বলেছিলেন, সেনাবাহিনী ডিজিএফআই তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। যখন এনসিপি নেতারা অবরুদ্ধ হয়ে পড়লেন তখন তাদের ত্রাণকর্তা হয়ে উদ্ধার করে সেনাবাহিনী বুঝিয়ে দিল বিপদে